শুরু করেন ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে আমাকে বলেন গল্পটা আপনি। ছোটবেলা আমার আব্বা বিডিআর এ চাকরি করত। আচ্ছা। বাবা এবং আর ৩ টে চাচা আছে আমার, ওনারা সবাই বিডিআর এ চাকরি করত। ফ্যামিলি খুবই ভালো ছিল। আমার বাবার ফ্যামিলিও আমার নানা বাড়ির ওদিকেও অনেক ভালো ছিল। অনেক মানে সয়-সম্পদ অনেক কিছু ছিল। তারপরে হচ্ছে আমার ছোটবেলা যখন আমার জন্মের আগে আমার আব্বা চাকরি ছাইড়ে দেয়। ছাইড়ে দেয় মানে উনি কি অসুস্থ হয়ে পড়ছিল শুনছি আমার মার কাছে। হুম। তার জন্য চাকরিটা ছাইড়ে দেয়, আমাদের গ্রামে থাকে এসে। জি। তো আমরা গ্রামে থাকছি খুব ভালো আমাদের গ্রামে। আমার আব্বা চাকরি ছাইড়ে দেওয়ার পরে হুম। একসঙ্গে যে টাকা পায় না, একসঙ্গে সরকারি পেনশন। চাকরি করলে, হ্যাঁ, হুম। পেনশনের আগে আরকি ওই টাকা পাইয়ে হুম। উনি আবার ২ টা গাড়ি কেনে। তো একটা ড্রাইভার দিয়ে চালায় আর একটা নিজেই চালাতো। আচ্ছা। বেশ টাকা ইনকাম করছে তখন। ওকে। তারপরে যখন আমার ৫ বছর বয়স তখন আমার বড় বোনের বিয়ে হয়। তো আমার বড় বোনের বিয়ে হইছে, আমার বড় দুলাভাই খুব একটা ভালো মানুষ ছিল না। হুম। মানে আমার আব্বা তারে পছন্দ করত না। আর আচ্ছা। আর আমার দুলাভাইও আমার আব্বাকে খুব একটা পছন্দ করত না। ওকে। তখন থেকেই উনাদের ২ জনের বেশ ভালো মনোমালিন্য ছিল। তো মানে শ্বশুর আর জামাইয়ের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, শ্বশুর আর জামাইয়ের মধ্যে। হুম। তারপরে যখন আমার ১৩ বছর বয়স, আমি ওই ছোটবেলা থেকেই দেখছি যে উনাদের সঙ্গে ভালো সম্পর্ক না। হুম। তো আমার যখন ১৩ বছর বয়স, আমি তখন ক্লাস 9 এ পড়ি। হুম। আমরা খুলনাতে ছিলাম। গ্রামের থেকে আমরা খুলনায় চলে গেছিলাম। আমার আব্বা যখন গাড়ি চালাতো খুলনায়, আমরা তখন খুলনায় সেটেল হয়ে যাই। তারপরে আমার ওই বোন একদিন আমার মারে এসে বলল যে ওরে একটু, উনি আবার চাকরি করতো। আমার বড় বোন চাকরি করতো। এই ঢাকায় আসবে কি জানি ট্রেনিং এ। তো আমার মারে বলতেছে যে ওরে একটু নিয়ে যাই। আমার ২ টা বাচ্চা, ওদেরকে দেখাশোনা করবে। জি। ও থাকলে একটু ভালো হবে। তারপরে ঠিক আছে। আমার আব্বা অবশ্য দিতে চায়নি। জানো তো আমার দুলাভাইরে তো আমার আব্বা এমনিই পছন্দ করে না। হুম। তো মায়া লাগতেছে, দেছে। বলছে কি ঠিক আছে যাও নিয়ে। নিয়ে আইসে ভাইয়া ২-৩ দিনের ভিতরে, আমি মাত্র ৭ দিন ওই বাসায় থাকছি। হুম। তো ওই ৭ দিনের ভিতরে উনি আমার বিয়ে ঠিক করে ফেলে। আমি কিছুই জানি না। আমি কিচ্ছু জানি এই না। বিয়েটা কে ঠিক করে, বাবা? না। তাহলে? আমার ভগ্নিপতি। আমার আপনার বোন, পরিবার পারমিশন ছাড়া বিয়ে ঠিক করে কিভাবে? মানে হ্যাঁ, এই তো। উনার বাসায় নিয়ে আসছে, নিয়ে এসে হ্যাঁ, এই কাজটা উনার করছে? বাসায় নিয়ে আসছে। আমারে বলছে যে আমার বোন নাকি ঢাকায় আসবে ট্রেনিং এ চাকরির জন্য। হুম। আমার বোন নিজেই গেছে খুলনায় আমাদের বাসায় আরকি। হুম। যাই মারেও কথা বলার পরে মা আমারে দেছে। আসলাম। আসার পরে ৭ দিন থাকছি। এই ৭ দিনের ভিতরে আমার বিয়ে ঠিক করে ফেলছে। বিয়ে ঠিক করছে এমন একটা লোকের সঙ্গে, যার মা নাই, বাবা নাই। ছোটকাল থেকে রাস্তাঘাটে মানুষ হইছে। ঘর নাই, বাড়ি নাই, মানে কিছু নাই তার। হুম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নেশাগ্রস্ত। এই কথাটা কিন্তু আমার আপা এবং দুলাভাই ২ জনেই জানতো আচ্ছা। যে সে নেশা করে বা তার এরকম কিছুই নাই। তাও আমারে দিয়ে দিল। আমার কাছে একটু জিজ্ঞেসও করেনি। আপনার বয়স কত ছিল ওই আমার সময়? তখন ১৩ বছর বয়স। আপনার বাবা জীবিত, মা জীবিত, হ্যাঁ, এদের অনুমতি ছাড়াই? হ্যাঁ, তাদের অনুমতি ছাড়াই। মানে আমার বোন আমাদের সংসারে পুরো গার্ডিয়ান ছিল। নেতাগিরি করতো খালি, মানে খুব মাতুব্বরি করতো আমাদের সংসারে। ওকে, তারপর? তারপরে তো আমার ওইভাবে আমিও জানতাম না যে আমার বিয়ে। আমি দেখি কি বাজার-সাজার করতেছে, খুব আয়োজন। তারপরে আমার আপার একটা ননদ হয়, চাচাতো ননদ। ও আইসা আমারে বলতেছে, কয় তোর না বিয়ে জানিস? আমি ওদের কাছে জিজ্ঞেস করি, কি ব্যাপার এদের বাড়ি এত আয়োজন কেন? কি সমস্যা? কয় কি কোনো সমস্যা না, তোমার বিয়ে। আমি বলছি কোথায়? কবে? কার সাথে? কি বিয়ে? তারপরে আমার বোন তো মানে খুব ভয় পাইতাম উনারে। বড় হুম। বোনরে খুব ভয় পাইছি। কোনো কথা উনার সামনে বলার মতো সাহস আমার না, শুধু আমার ফ্যামিলিতেই কারোর ছিল না। হুম। তারপরে আর যখন আমার বিয়ে হয় তখন আবার আমার আব্বা অসুস্থ হয়ে পড়ছিল। প্যারালাইজড, এক সাইড হুম। বাতিল হয়ে গেছিল। তো আব্বা তখন অসুস্থ আর উনি তখন সংসারের গার্জিয়ান। তারপরে বিয়ে, এখন উনার মধ্যে তো কথা বলার কোনো সাহস নাই। ঠিক আছে যা করতেছে করুক। তারপরে বিয়ে দিয়ে দিল ওইভাবে। হুম। বিয়ে দিয়ে ভাইয়া একটা ঘর ভাড়া নিয়ে দেছে। সেই ঘর শুধু ৪ টে বেড়া। আর কিছু নাই তার ভিতরে। আপনার আমি বাবা জানতো না ওই সময়টাতে যে আপনার বিয়ে না, দিচ্ছে? না। আমার বাবা জানছে অনেক পরে। আমার বিয়ের প্রায় ১৫ দিন পরে আমার মা-বাবা জানছে। তারপর? সবাই, আমার ফ্যামিলির সবাই জানছে হুম। যে বিয়ে দিয়ে দিছে। তারপরে এখন আমি ঘুমাবো কিভাবে? রাত্রেবেলা নিয়ে গেছে। হুম। আমি যাইয়া দেখি আমার স্বামী যে হুম। উনি ঘরের ভিতরে ঘুমায় আছে। আর আমি পার কাছে সারারাত বসে থাকলাম।
উঠে আমার একটু জিজ্ঞাসা করলো না যে আমি কে, কোথা থেকে আসলাম বা কিছু কিছু না, সে ঘুমাচ্ছে। তারপরে আজান দিয়েছে ফজরের, আমি নামাজে গেছি। নামাজে যাই আমি আরেক ঘরে যেয়ে শুয়ে আছি। এটা হলো আমার আপার শ্বশুর বাড়ি, বসে প্রথম রাতটা কাটলো। আচ্ছা। পরের দিন আমাকে গোপালগঞ্জ শহরে একটা বাসা ভাড়া নিয়ে আসছে, ওইখানে থাকলাম। রাত্রেবেলা কিসে ঘুমাবো, পানির পিপাসায় জান বেরোয় যাচ্ছে, একটু কিছুতে পানি খাবো এরকম। তখন অ্যাভেলেবল কিন্তু বোতলও পাওয়া যেত না, পানির বোতল, সে অনেক আগের কথা। হুম। 89 সালে আমার বিয়ে হয়েছে। হুম। তারপরে একটা চাপ কল ছিল, ওই কলের থেকে হাত দিয়ে যাই পানি খাইতাম। হুম। আর রাত্রেবেলা ঘুমালাম কিসে, একটা মাদুরও নাই, একটা বালিশ নাই, তো গাড় থেকে একটা ওন্না তাই বিছাইয়ে মাটিতে ওইভাবে ঘুমাই থাকলাম। এরকম 7 দিন থাকলাম ওই বাসায়। হুম। 7 দিন থাকার পরে আমার বোন আসছে, আইসে আমারে দেখে খুব কান্না টান্না করতেছে আমারে দেখে, মানে আমার চেহারা এমন হয়ে গেছে যে আমার চেনার উপায় নেই। মশায় আমার এরকম করছে যে কামড়ে টামড়ে আমার মনে হচ্ছে আমি মরে যাবো, এরকম অবস্থা। ওকে। আর ওই লোকটার সঙ্গে বিয়ে দিয়েছে, ও আমার সঙ্গে তেমন কথা বলে না, ও সারাক্ষণ ওই নিশামেশা নিয়েই থাকে। আমি মরে কি গেলাম না, করতো, বাঁচে পেশায় কি থাকলাম। করতো? ড্রাইভার ছিল, ড্রাইভার। বাসের ড্রাইভার। আচ্ছা। বিয়ে করছে, 2টা শাড়ি, একটা একটা আয়না, একটা চিরুনি, এইসব দিছে। হুম। তাও ওই মানুষের কাছ থেকে টাকা উঠাই টুঠাইয়ে এইভাবে। হুম। তারপরে আর তখন তো আর ফোন ছিল না যে আমি আমার মা বাবার সঙ্গে যোগাযোগ করব কিভাবে, কোনো ফোন ছিল না। আর আমারে কি করতো, দিনের বেলা ঘরের ভিতরে তালা মারি ধুয়ে যেত গাড়ি চালাইতে, রাত্রে 9টা 10টার দিকে এসে তখন তালা খুলতো। কি বলেন, আর বাসায় কেউ ছিল না? হ্যাঁ, অন্য অন্য ভাড়াটেরা থাকতো, ওদের ধারণা ছিল যে আমি চলে যাবো, ওইরকম একটা ছেলের সঙ্গে আমি থাকবো না। এই জন্য সে তালা মেরে হ্যাঁ, যেত। এই জন্য তালা মেরে রাখতো। এইভাবে 11 মাস রাখছে আমার এরকম তালা বন্ধ করে। আর আমার আব্বা মাঝে মাঝে যায় দেখে আসতো আমারে। তারপরে 11 মাস ওইরকম ভাবে আমি থাকলাম। আর এর ভিতরে আমার মা বাবা যখন জানলো যে আমার এরকম বিয়ে দিয়ে দিয়েছে, 15 দিন পরে জানছে। 1-1.5 মাস পরে আমার মা আর আমার আব্বা আমার বাসায় আসছে আমার দেখার জন্য। হুম। দেখে আর কি করবে, তখন তো আমার আব্বাও অসুস্থ, এক সাইড পড়ে গেছে, হাঁটতে চলতে অনেক কষ্ট হয়, আমার মারে নিয়ে আসছে। তো দেখে আর কি করবে, ঠিক আছে যা হবার হয়েছে। কিন্তু আমার আব্বা ওনার একদমই পছন্দ করেনি। আমার আব্বা ছিল খুবই অন্যরকম মানুষ, খুবই ভালো মানুষ ছিলেন। তারপরে পছন্দ না করলেও এখন আমারে তারপরে আমার মা বুঝাইছে যে থাক, কপালে যা ছিল হয়েছে, যাই যা হোক মাইনে নে, কি করবি আর। তারপরে মাইনে নিলাম। এরকম আস্তে আস্তে এক একদিন গাড়ি চালায় আসে, একটা হাতে ভাতের হাঁড়ি কিনি, একটা কড়াই কিনি, এরকম করে করে কিছু কিছু জিনিসপত্র কিনলাম, 2টা বালিশ, একটা কাঁথা, এরকম কিনে টিনে কোনো মতে সংসার করতেছি। এর ভিতরে আমার বোন এসে আমারে বলতেছে যে এই জায়গায় আর থাকা লাগবে না, ওনার শ্বশুর বাড়ি আমারে নিয়ে যাবে। ওনার শ্বশুর বাড়ি, ওনাদের একটা কাচারি ঘর আছে, ওই ঘরে নিয়ে আমারে রাখবে। তারপরে ঠিক আছে। ওর আমার স্বামী আমার আপার কথা ছাড়া চুল পরিমাণও এদিক ওদিক যাইতো না, সে যা বলতো উনি তাই শুনতো। সে যে বলছে যে আমার বাসায় যাইতে হবে, ঠিক আছে চলো, নিয়ে গেছে। ওইখানে রইছি, সারাদিন গাড়ি চালাতো। তখন খুব বেশি টাকা পাতো না, 175 টাকা 100 টাকা এরকম বেতন পাইছে। তাতে তো অনেক আগের কথা, তাতে তো সংসার চললেও আমি কিছু কিছু টাকা জমাইছি। এইভাবে বেশ কিছুদিন ওনার কাছে থাকছি, কিন্তু আমার কাছে একটা টাকাও দেয়নি কখনো। ওই যে খাইতে টাইতে যা লাগছে, বাজার টাজার আনছে, আর যা টাকা জমছে সব আমার বোনের কাছে। তো এরকম করতে করতে আমার প্রথম একটা ছেলে হলো, ছেলেটা মারা গেল। তারপরে আরেকটা ছেলে যখন হবে, আমার মনে হয় 6 থেকে 7 মাস হবে পেটে, তখন আমার বিয়ের 1 বছর পরে আমার আব্বা মারা গেল। হুম। আমার আব্বা মারা যাওয়ার পরে তো আমার বড় ভাই আর আমার মেজো ভাই, আমার যে বড় 2টা ভাই, আমরা তো 5 ভাই বোন, আমার বড় 2টা ভাই আর বোন একটা, তারপরে আমি, আমার পরে আরেকটা ভাই। তো এই যে যে আমার বড় 2টা ভাই, এই 2 ভাই মিলে, মেজোটা একটু কম, বড়টা বেশি, আমাদের যা কিছু ছিল সংসারের, টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, সবকিছু তছনছ বেচে কিনে, মানে কি যে করছে সে নিজেও আমরা জানি না কেউ। অথচ এই যে যে বাড়ি বিক্রি করছে, গাড়ি বিক্রি করছে, সব টাকার ভাগ কিন্তু আমার মেজো ভাই, আমার বড় ভাই, আমার বড় আপা, আমার বড় বোন, এরা সবাই পাইছে, এদেরকে দেছে। কিন্তু আমারে আর আমার ছোট ভাইরে কিচ্ছু দেয়নি। আপনার বাবা? আমার বাবা তো তখন নাই। কে দেয়নি এটা? আমার বড় ভাই 2 জন, যে আচ্ছা। আমার বড় বোন, এই 3 ভাই বোনে মিলে আমাদের যত সম্পদ ছিল সব
নষ্ট করছে। বড় ভাই বেশি করছে, বড় বোন বেশি না। বাড়িটা শুধু বড় বোন বিক্রি করছে। আর গ্রামে ধানের জমি থাকে না, এই জমি ছিল অনেক, আমাদের প্রায় 30 বিঘার মতো। এইগুলো সব আমার ভাই বিক্রি করছে। তো তখন এক পর্যায়ে আমাদের সংসার এমন অবস্থা যে এখন আমার মা না খেয়ে মারা যায়, এরকম পরিস্থিতি হয়ে গেল। আমার 3টে ভাই থাকতে, আমার ছোট ভাইটা তখন ছোট, ও কোথায় গেছে, ও হারাই গেছে, ওরে খুঁজেও পায় না কেউ। তারপরে এরকম করতে করতে আমার বড় বোন গ্রামে অনেক টাকার দিনা হয়ে গেল, আচ্ছা। অনেক টাকার দিনা হয়ে গেছে। তখন আমার ছেলেটা পেটে, বাচ্চা হবে, আমি তো ওনার বাড়িতেই থাকি। তো উনি আমারে বলতেছে কি যে আমি, ওনার স্বামী আবার তখন চিটাগাং থাকতো, বলে কি আমি চিটাগাং চলে যাব, আমি অনেক টাকার দিনা হয়েছি, এখন এই সবাই দিনাদাররা খুব চাপ দিচ্ছে, আমি আর এখানে থাকতে পারবো না, তো তুই এখন কি ব্যবস্থা করবি কর, কোথায় যাবি কি করবি কর। তখন আমি কি অবস্থা, আমি মানে দিশাহারা হয়ে গেছি, আমি কি করব এখন, আমার এই অবস্থা। আমার বোন গেছে নভেম্বরের 25 তারিখে, ডিসেম্বরের 4 তারিখে আমার ছেলে হয়েছে, তাহলে বোঝেন 9 দিন পরে, তখন আমার অবস্থা কিরকম। তারপরে আমি কোনো উপায় না পাইয়ে যাই আমার বড় ভাইরে ধরলাম যে দাদু আপনি হচ্ছে একটা ঘর ভাড়া নেন, আমার এখন এই অবস্থা, আমি একটু সুস্থ হই, তারপরে দেখা যাবে একটা কিছু করব। তখন আমার স্বামীরও চাকরি নাই, ওই নেশা টেশা করে, এ দেখে ওই ড্রাইভার একবার অ্যাক্সিডেন্ট করছে, পরে মালিক নামাই দিচ্ছে, আর ওর গাড়িটাই দেয় না। তো এরকম স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়ায়, কেউ একটা কাজ করালো, 20 টাকা দিল, এইভাবে চলতেছে। আর আমিও ওরকম কষ্ট করে চলি। তারপরে আমার বড় ভাই একটা ঘর নিল, ওইখানে আমার ছেলেটা হইলো। ছেলে হওয়ার পরে 1.5 মাস আমি আমার ভাইয়ের বাসায় থাকলাম। তারপরে বললাম যে ঠিক আছে, তাহলে উনি বললো যে ঠিক আছে চলো আমরা এখন আলাদা একটা বাসা নিই, ছোটখাটো দিয়ে। আমরা ঠিক আছে বাসা নিলাম একটা ছোট দেহে। তো বাসা মানে কি, একজনের বাড়ি এলি রান্না করে, সেই রান্নাঘরের এক পাশেও রান্না করে, আর এক পাশে ছোট্ট একটা ঘর, 150 টাকা ভাড়া। তখন আমি ওই রুমে যেয়ে থাকলাম, ওই রান্নাঘরের একটা পাশে আর কি। আমার ছেলেটারে নিয়ে ওইখানে উঠলাম। তো উঠার পরে ওই করে না, ও কাজ করে না কোনো, স্ট্যান্ডে যায় ঠিকই, যখনই ওর নিজের নেশা করার টাকাটা হয়ে যায় তখন আর সে কোনো ইনকাম, তখন আর সে থাকে না, স্ট্যান্ডে চলে আসে। আর আমি ওরকম না খাইয়ে থাকি, কান্নাকাটি করি, কত মানে খুবই কষ্ট করি, যে কি বলবো, যে আমি এমন দিন গেছে যে আমি 3 দিনেও একবেলা ভাত পাইনি, ভাত খাইনি, ওরকম না খেয়ে পড়ে থাকতাম। আর বাচ্চাটা এমন ভাবে কাঁদতো, বিরক্ত করতো, ওরে কিছু খাওয়াইতে পারি নাই। তো এরকম করতে করতে বাচ্চারা যখন একটু হাঁটা শিখছে, ওই রকম কষ্ট 2 বছর করছি। 2 বছর পরে ছেলে যখন হাঁটা শিখছে, এখন তো ও একটু খাইতে পারে, খাবে, এখন কি করব, কোনো উপায় দেখি না আমি। আর মানুষের কাছে চাওয়া চাই, ভাই আমার ভীষণ খারাপ লাগতো, নিজেরই খারাপ লাগতো যে আমরা সারা জীবন, আমার বাপরে দেখছি, আমার আব্বা সারা জীবন মানুষেরই দান করছে, সবাই সবকিছু দিয়েছে, আর আমি সেই ঘরের মেয়ে হয়ে আমি কিভাবে মানুষের কাছে হাত পাতবো, আত্মীয় স্বজনের কাছে যাই হাত পাতবো, আমি চাই না। আমার আত্মীয় স্বজন কিন্তু সবাই অনেক পয়সাওয়ালা, অনেক, কেউ গরিব না। আমি কারোর কাছে লজ্জায় যেতাম না, কারোর সঙ্গে কোনো যোগাযোগও করতাম না, ওইভাবে থাকতাম। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরো একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm, ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর
তারপরে একদিন ডিসিশন নিচ্ছি যে ছেলে কাইন্দে মরে যাচ্ছে ভাতের জন্য, কি করব আমি, কোনো উপায় না পাই আমি ডিসিশন নিচ্ছি যে আজকে আমি মরিয়েই যাব। তারপরে আমাদের বাড়ি এলি ওটা আবার টের পাইছে, আমরা যে বাসায় ভাড়া থাকতাম ওই আপা আমারে খুব ভালোবাসতো। হুম। তো উনি টের পাইয়ে আমারে বললো কি, দেখ এটা কোনো জীবন না, তুই মরে যাবি, ছেলেটারে কি করবে। আমার দুলাভাইরে বলতাম, আমার আপারে যদি বলতাম যে এরকম কষ্ট, কি করব, আপনারা এরকম বিয়ে দিয়ে দিয়েছেন, তাদের কথা ছিল একটাই যে ঠিক আছে বিয়ে দিয়ে দিছি, খারাপ হয়েছে, ছেলের এতিমখানায় দিয়ে দাও আর তুমি আসো, তোমার আবার বিয়ে দিয়ে দেই। হুম। কিন্তু আমার দ্বারা কি তাই সম্ভব যে আমার ওই দুধের বাচ্চা ওইটা আমি এতিমখানায় দিয়ে আমি ফিরে বিয়ে করব? এরকম মন মানসিকতা আমার কখনোই ছিল না। তারপরে ওই আপার বুদ্ধিতে আমারে বললো যে ঠিক আছে মানুষের কাছে হাত পেতে চল, কয়দিনই বা চলা যাবে, চল তোরে একটা কাজ ধরাই দে। তা উনার বাড়িতেই ব্যাচেলাররা থাকতো। তা বললো কি যে ঠিক আছে তুই এদের রান্না করে দিস, ওরা তোরে মাসে খাইতেও দেবে, টাকাও দেবে। ঠিক আছে, কিচ্ছু করার নাই, একই বাড়ির ভিতরে আমরা ভাড়া থাকি, ওরা আলাদা করে আমরা আলাদা করে, এইভাবে। ওকে। হ্যাঁ, না সাবলেট না, মানে একই বাড়ির ভিতরে আলাদা আলাদা ঘর আর কি, টিনের ঘর আলাদা আলাদা। জি। তো ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম ওনার কথায়, কি করবো এখন, ছেলেটারে বাঁচাইতে হবে। রাজি হয়ে যাওয়ার পরে তো আমি কাজ প্রথম যেদিন কাজে যাই, আমি বিশ্বাস করবেন না যে আমি পরে তাদের সামনে যাব এরকম একটা কাপড় আমার ঘরে ছিল না। আমি একটা পেটিকোট আমার খুব ভালোভাবে মনে আছে যে আমি নেভি ব্লু কালারের একটা পেটিকোট সাদা কাপড় দিয়ে 7টা তালি মারছি, তাই শুধু আমার, আমি কি পরে পিটাকে ভিতরে কাজে যাব। তারপরে ওই বাড়ি এলি আপারে বললাম, উনি একটা পুরন কাপড় আমাদের দেশে ওঠে পরে গেছি কাজে। ভিতরে মানে পুরুষ মানুষের সামনে যাই কিভাবে কাজ করব, 10 বার আগাইছি আর 20 বার পিছ হয়ে আইছি, পারতেছি না ওদের সামনে যাই কাজ করতে। তারপরেও বাচ্চা বয়স কত তখন? 3 বছর। একটা তো মারাই গেছে। হ্যাঁ, প্রথম ছেলেটা মারা গেছে। হাজবেন্ড তখন কি করে, কিছু করে? কিচ্ছু করে না, ঘরে বসে থাকে। ওরে আমি পা ধরে কাঁদছিলাম ভাইয়া, বলছিলাম কি দেখো আমি তোমার কাছে মাছ মাংস খাইতে চাই না, শুধু একটু আলু একটু লবণ দিও, তাই দিয়ে আমি খাইয়ে ঘরে থাকবো, তবে আমি পুরুষ মানুষের ভিতরে কাজ করতে যাইতে পারবো না। কিন্তু তাও আমারে কখনো দেয়নি। কাজ করে খাইছি, ঘর ভাড়া দিছি, বাচ্চারে মানুষ করছি, ছেলেটারে স্কুলে ভর্তি করছি, লেখাপড়ায় এত ভালো ছিল। ওর যখন ও প্রথম ক্লাস 5-এ ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছে, কিন্তু কোনো প্রাইভেট দিতে পারি নাই, 5 পর্যন্ত আমিই পড়াইছি। আমি এসএসসি পরীক্ষা দেইনি, 9 পর্যন্ত পড়ছি। তারপরে তো ভাবলাম যে আমার তো এইটা করেই বাঁচতে হবে, ছেলেরে মানুষ করতে হবে। তখন আমার ওই একটাই লক্ষ্য যে আমার ছেলে মানুষ করতে হবে। ছেলের যখন 5 বছর বয়স তখন আমি আবার বাচ্চা কনসেপ্ট করি। এখন ওই বাচ্চা আমি রাখতে চাই নাই, ভাবছি কি না ও নষ্ট করে ফেলবো, কিন্তু আসলে যারা আল্লাহ দুনিয়ায় পাঠাবে তারা শত চেষ্টা করলেও। পরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলে কি যে না, একটা বাচ্চা মারা গেছে আর একটা ছেলে, এবার যা হয় হোক, তারপরে আর নিয়েন না। ঠিক আছে, সেইভাবে থাকলাম। এরপর একটা মেয়ে হলো আমার, ছেলের 5 বছরের ছোট মেয়ে। এখন তো 2টা বাচ্চা, 2টা নিয়েই আমি কাজ করি, খাই, ওদেরকে লেখাপড়া করাই। এরকম করে আমি 90 সালের থেকে কাজ শুরু করে 2005 সাল পর্যন্ত, কয় বছর হয় এই কয় বছর আমার ঠিক খেয়াল নাই, এই কয় বছর আমি এক জায়গাতেই, ওই যে আমার বাড়িয়ালি আপা যে কাজ দিয়ে দিয়েছে ঠিক ওইখানেই, ওই এক জায়গায় আমি কাজ করি। আর ওদেরকে আমার বাড়িয়ালি আপা বলে দিয়েছিল যে দেখেন ও আমার খুব পরিচিত, আমার বোনের মতো, ও অনেক ভদ্র বংশের একটা সন্তান, শুধু বাচ্চা দুটোরে মানুষ করার জন্য আপনাদের এখানে কাজে আইছে, কিন্তু ওর যে কোনো অসম্মান না হয় আপনারা সেই দিকে একটু খেয়াল রাখেন। তা সত্যিও ওদের আমি ধন্যবাদ জানাই যে না, ওরা আমার সঙ্গে কখনোই কোনো খারাপ বিহেভ করেনি, কখনো না, সবসময় সম্মান করছে। ওরা নিজেরা তাস খেলতো ঘরে, আমি যেতাম সঙ্গে সঙ্গে বন্ধ করে দিছে। ওরা একটা বাজে আড্ডা করতেছে, আমি গেছি সঙ্গে সঙ্গে বন্ধ। আর আমিও ঠিক আমার মতো ওইভাবে উনি যেভাবে বলে দিছে ওইভাবে করতাম।
তো এত কয় বছর ওইখানে কাজ করার পরে বেশ ভালো ছিলাম। আমার তখন শুধু বললাম না যে আমার একটা লক্ষ্য যে আমি আমার বাচ্চা দুটোরে মানুষ করব, এটাই আমার ভবিষ্যৎ। আর আমি কিছু চাই না, কারোর কাছে সাহায্য, কারোর কাছে হাত পাতা, কারোর কাছেও আমি কখনো যাই না, আমার আপনজনদের কাছেও না। তারপরে বোঝেন তো যে একটা মানুষ, একটা মেয়ে মানুষ কয় টাকায় বা কাজ করছি, 700-800 টাকা হয়তো পাইছি মাসে। ওর ভিতর দিয়ে আমি ওদেরকে প্রাইভেট পড়াইছি, নিজে ভাত রান্না করে ওদের ওই ভাতের যে মারটা হয় ওইটা আমি খাই আসতাম। আর যে কটা ভাত আমি বাগে পাইছি, আমার 2 বেলা খাইতে দিত, 1 বেলা দিত না। সকালে দেয়নি, দুপুরে আর রাত্রে 2 বেলা ভাত দিচ্ছে আমার খাইতে। ওই ভাতটা বাসায় এনে বাচ্চা দুটোরে খাওয়াইয়ে যদি কখনো থাকছে একটু নিজে মুখে দিছি, না থাকলে না দিছি। এরকম না খাইতে খাইতে একদিন রাস্তায় ঘুরে পড়ে গেছি। তারপরে ওইখানে একটা মহিলা হোটেল করতো আমাদের বাসার পাশেই। ওই মহিলাটা আমারে ধরে নিয়ে ওনার ঘরে ডেকে নেছে, নিয়ে আমারে ভাত দিছে, কয় সত্যি কথা কত, কয়দিন খাইস না। বলতাম না কারোর কাছে, ভীষণ লজ্জা লাগতো। তারপরে এই যে 2005 সালে ওই ম্যাচে নতুন একটা লোক আসলো, জজ কোর্টে চাকরি করে, ভালো একটা পোস্টে, হুজুর টাইপের, অনেক সুন্দর, এত বড় দাড়ি, কপালে দাগ হয়ে গেছে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজি। আর এমনিও আমি একজন মুসলমান, ও 5 ওয়াক্ত নামাজি, আমি এমনি শ্রদ্ধা করতাম অনেক। কিন্তু আমার ওই টাইপের কোনো মন মানসিকতা ছিল না যে তার সঙ্গে আমার কিছু হবে বা কিছু, এরকম না। কিন্তু ওই লোকটা জানি না ও কি ভাবতো আমারে ওই রকম। ও এর ভিতর আর একটা ঘটনা আছে, এই যে যখন এই লোকটা আসবে তার কিছুদিন আগে আমার ছোট ভাইটা, অনেকদিন পরে আমার ছোট ভাইটা আসে, খুঁজে পাই আর কি। আসার পরে ও বলে কি, আপা আমি হোটেলের কাজ জানি, তুই যদি আমার একটা দোকান দিয়ে দিস তাইলে আমি এইখানে একটা দোকানদারি করলে তাহলে তোর ছেলে মেয়েও ভাতের কষ্ট কম পাবে। এরকম 1 বেলা খাইস, 2 বেলা না খেয়ে থাইস, এটা তো আমারও খারাপ লাগে দেখলি। তুই যদি পারিস তাহলে আমার একটা দোকান দিয়ে দে। তারপর বললাম যে ভাই দেখ, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার একটা চেন আছে, একটা কানেরটা আছে আমার আব্বার দেওয়া, তো ঠিক আছে, তুই যদি করিস তাহলে আমি এই 2টা দরকার হলে বিক্রি করে দেবো, এই টাকায় যদি হয় তাহলে তুই কর। হ্যাঁ ওই টাকাই হবে, তুই দে। তারপরে আমি ওইগুলো বিক্রি করে ওরে একটা হোটেল দিয়ে দিলাম। তা আলহামদুলিল্লাহ ওরে হোটেল দেওয়ার পরে ও নিজেও অনেক কর্মশীল, মানে খুব কষ্ট করতে পারে, কর্মঠ। তো ওর ওই হোটেলে বেশ ভালো, আজকে ভালো কালকে আরো ভালো, তা এরকম করতে করতে দিন দিন ভালোই উন্নতি হচ্ছে। উন্নতি হইতে হইতে এখন আমারও বলতেছে যে আপা, আমার তো আসলে ওর বউ একাই সব কাজ করে পারে না, অনেক কাজ, একটা হোটেলে তো বোঝেনি কত বাটা কোটা, রান্না বান্না, পানি ধরা, তো অনেক কাজ, তুই যদি একটু হেল্প করিস তাইলে আমার একটু সুবিধা হবে, তোরে আমি টাকা দেবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি তো টাকাই খুঁজি, ঠিক আছে আমি করব। তার ওদের ওইখানে 3 বেলা রান্না করছি, আর সারাদিন রাত 1টা পর্যন্ত আমার ভাইয়ের ঘরে কাজ করছি। তা ভাই বাইরে করে কাজ করার পরের থেকে আল্লাহর রহমতে আর ভাতের কষ্ট পাই নাই, 3 বেলা 3 জনেই সুন্দরভাবে খাইছি। আর ভাই যে টাকা দিছে, আর ওদের ওইখান থেকে আমি 700-800 টাকা পাইছি, এই দিয়ে আমার ছেলে মেয়ের লেখাপড়া খরচ, ঘর ভাড়া চলছে। এইভাবে চলতেছে বেশ ভালো আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি করি যে না আমি ভালো আছি। আমার ছেলে তখন 7-এ পড়ে, যখন এই লোকটা আসলো 7-এ পড়ে। এখন এই লোকটা আমার ওই কাজ দেখে শুধু আফসোস করতে করতে মরিয়েই যায় যে এই মেয়েটা কেন এত কষ্ট করবে, এই রকম একটা ছেলের সঙ্গে এরে কেন বিয়ে দিল। এই যে আমাদের যে বাড়িয়ালি, এই বাড়িয়ালি আপা আর ওনাদের বাড়ি এক জায়গায়, মুকশেদপুরে একই জায়গায় ওনাদের বাড়ি। তো ওনাদের আগের পূর্ব পরিচয় আছে ওনাদের সঙ্গে, তো ওই আপার সঙ্গে যায় খালি উনি সবসময়ই করে। আর আমার এতটা দরদ দেখায়, এত মায়া দেখায় যে ভাবা যায় না। হ্যাঁ এই ভদ্রলোক, মানে ওনার সব কিছুতেই একটু বাড়াবাড়ি, আমার কাছে মনে হয় যে বাড়াবাড়ি। তারপরে আমি একদিন ওনারে বললাম যে ভাই আপনি না এরকম করেন না, আপনি এরকম করলে আসলে তো এগুলো আমরা এই জায়গায় অনেক ভাড়াটিয়ারা একসঙ্গে বসবাস করি, আর তাছাড়া আমার ছোট ভাই বউরে আমি বাঘের চেয়ে বেশি ভয় পাই। ও যদি কোনো ক্রমে এইগুলো দেখতে যায়, আমি রান্না করতেছি, আপনার কাজ আমি করব, উনি মাংস আনলে উনি কাটি দেবে, চলা আনতো উনি গুছাই দেবে, আমার ওইগুলো করতে দিত না। তা আমি বলছি কেন এরকম করবেন কিসের জন্য, এরকম করলে তো আসলে আমার এই জায়গায় কাজ করা হবে না, আর আমি কাজ না করলে তো আমার বাচ্চা 2 না খেয়ে মারা যাবে, তা আপনি এরকম করেন না। কিন্তু না, সে আমার কোনো কথাই শুনতো না, সে ওই রকমই করতো। তারপরে হঠাৎ একদিন আমারে প্রস্তাব দিছে, আমারে বিয়ে করবে সে।
বিয়ে করবে, আমি মানে অবাক হয়ে গেছি, কি কয় আমারে বিয়ে করবে মানে কেন? আমি কি বলছি কারোর কাছে? আমার স্বামী আছে এখনো, সেটাই। স্বামী যেরকমই হোক তবুও তো আমার সঙ্গে আছে সে, সে তো আমার ছাড়ি যায়নি, আমিও তারে ছাড়ি নেই, একসঙ্গে আছি। ওরকম স্বামী, ওই স্বামী দিয়ে কি করে? যে 1 টাকা ইনকাম করে দেয় না, রাতের পর রাত বাইরে থাকে, সারাদিন থাকে না, এরকম মানে অনেক বিভিন্ন দেখায় যে এরকম স্বামী ওরকম স্বামী। আমি বলছি থাক, আল্লাহ যা লাগছে কপালে তাই হয়েছে। তবুও আমি কোনোদিনও, আর মেয়েদের দ্বিতীয় বিয়ে কেন জানি আমার খুব ঘৃণা লাগতো, আমার খুবই খারাপ লাগতো, এটা আমি কখনো করবো না। আর আমার যদি সেই ধরনের মন মানসিকতা থাকতো তাহলে তো আমি বিয়ের বাচ্চাও হতো না, বিয়ের 1 মাস পরেই আমি চলে যেতে পারতাম। কিন্তু আমার তো এরকম মন মানসিকতা না, যে ঠিক আছে আল্লাহ আমার কপালে যা লাগছে আমি তাই নিয়েই থাকবো, এরকম। কিন্তু ও আমারে এত ডিস্টার্ব করতো সব দিক দিয়ে, খালি বলতো কি ঠিক আছে কাজ কি বিয়ে করা লাগবে না, তাহলে কাজ বন্ধ করে দিতে হবে, আবার কাজ করতে পারবেন না, কাজ করেন না। তখন আমার সাথে আপনি আপনি করে কথা বলে, আপনি কাজ করেন না, আপনি কেন কাজ করবেন? আপনি কি হোটেলে কাজ করা মেয়ে? আপনার চলাফেরা কথাবার্তায় তো মনে হয় না যে আপনি কাজের মেয়ে, এরকম বলতো। আমি বুঝতাম না যে ওনার কি সমস্যা। তারপরে ওই বাড়ি এলে আপারে দিয়ে একদিন প্রস্তাব দেয়, এরে দিয়ে প্রস্তাব দেয়, ওরে দিয়ে প্রস্তাব দেয়, ওনার মেয়েদের দিয়ে প্রস্তাব দেয়। আমি সবসময় না 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 এরকম করে 8 মাস। তো একদিন আমি হুট করে ঘরে যাই, শুনতেছি আমার বাড়ি এলি যে আপা ওর মেয়ের কাছে বলতেছে কি ওরে আমি ছলে বলে কৌশলে যেভাবেই হোক আমি ওরে বশ করবই এবং আমি ওরে বিয়ে করব। তারপরে এই কথা আমি নিজের কানে শুনে ফেলছি। শোনার পরে আমি কথা বলার তো সুযোগ নাই, তখন ফোনও ছিল না। তো আমি বলছি কি ভাই, একটা চিঠি লিখছি, আমি বলছি ভাই দেখেন, আপনি আমার অন্তত পক্ষে আমার বাচ্চা দুটির দিক তাকাইয়ে আপনি আমারে ক্ষমা করেন, এরকম আপনি করেন না, তাহলে কিন্তু আমার বাচ্চা নিয়ে আমার আত্মহত্যা করা লাগবে। আপনি যা বলতেছেন এটা কখনোই সম্ভব না, আপনারও বউ ছেলে মেয়ে আছে আমি জানি, আর আমার স্বামী আছে, আমার সন্তান আছে, আপনি এই পথে আর 1 পাও আগায়েন না। কিন্তু সে আমার কোনো কথাই শোনে নেই। সে যদি আমারে সত্যিই ভালোবাসতো তাহলে এত বড় ক্ষতি আমার সে করতে পারতো না। ওই ঘরে আরেকটা লোকও আমারে নাকি পছন্দ করতো, আমি জানি না, মনে মনে আমারে কখনোই বলে নাই, কোনোদিনও না। সে আমার বাপের বয়সী, বুঝবেন না, চুল দাড়ি সেই সময় পাইকি টেকে সাদা হয়ে গেছে। সে মনে মনে পছন্দ করতো, কিন্তু সে কখনো আমাকে কোনো ডিস্টার্বও করে নাই, কিচ্ছু বলেও নাই কোনোদিন। তাই একদিন ওই লোকটার সামনে আমি ভোরবেলা ওই বাসায় গেছি সকালে নাস্তা রান্না করার জন্য। ওই দিন শুক্রবার ছিল, ঘরে শুধু ওই 2টা লোকই ছিল। তাই ওই বুড়ো লোকটা বাথরুমে গেছে আর উনি একা, উনি কোরআন শরীফ পড়তেছে। আমি যাই দেখি কোরআন শরীফ পড়তেছে। তা আমারে দেখে কোরআন শরীফটা বন্ধ করে বালিশের পর রাখি আইসেই আমারে ধরে বইছে, যেই ধরে বইছে। আর এখন আমি কি করব, আমি পাগল হয়ে গেছি, আল্লাহ কি করে। তারপরে ওই যে লোকটা বাথরুমে গেছে ওনাদের ঘরেরই একজন মেম্বার, উনি আবার ওই মুহূর্তেই এসে পড়ছে। সবগুলো ব্যাচেলর থাকতো? হ্যাঁ, ব্যাচেলর থাকতো সবাই। তারপরে উনি ওই দৃশ্য দেখছে। এরপরে তো আমি বলছি যে এখন আমি খুব রাগ হয়ে গেছি, আমার এত কষ্ট লাগছে যে আমি এত বছর যাবত এখানে কাজ করি, আমার কোনো একটা বদনাম নাই, কখনো আমার এরকম হয় নাই। আর এই লোকটা এত বিশ্বাস করি, উনারে এত ভালো বলি সবার কাছে যে নামাজ কালাম করে, আমার খুব ভালো লাগে। কিন্তু সেই লোকটার ভিতরে এইরকম শয়তানি, আমি ওরে তুই করে তখন বলছি। আমি বলছি শোন, তোরে আজকের দিনের ভিতর আমি এইখানতে তাড়াবো। ওই যে ঘরের যে মালিক, মানে যে আমার যে নেছে কাজে, ওই ভাইয়ের কাছে আমি বলছি যে আমি ওই ভাইয়ের কাছে বলে দেবো আজকে যে তুই আমার সঙ্গে এইরকম ব্যবহার করছিস। তারপরে আমার হাতে জানি কি ছিল, ওই রান্নার কি জানি, আমি ফ্লোরে ফেলাই টেলাই দিয়ে মানে বেরোয় আসতে যাচ্ছি, কিন্তু ওই লোকটা তো দেখেই ফেলছে। আর বেরোয় আসতে যখন যাচ্ছি তখন উনি আমার পা জড়ায় ধরে। আল্লাহর কসম করে বলতেছি ভাইয়া যে আমার এমন মেজাজ খারাপ হয়েছে, আমি বলেই দেবো সবার কাছে। কিন্তু ওই লোকটা আমার পা জড়ায় ধরে আমারে বলতেছে, আমারে যদি মারার ইচ্ছে থাকে আপনি আমারে নিজের হাতে মারেন, তবুও আমারে অপমান করেন না। আপনার পা ওই লোকের সামনেই আমারে অপমান করেন না। আর এইটা যদি আমার অফিসে জানাজানি হয় তাহলে আমি আত্মহত্যা করব। হ্যাঁ, এরকম বলতেছে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরো একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপরে তো আমি তখন আর রান্না বান্না কিচ্ছু করিনি, রাগের চোটে ঘরের থেকে বেরোয় আইছি। বেরোয় আসার পরে ওই যে লোকটা যে যার সামনে এইসব হয়েছে, উনি আবার ব্যাংকে চাকরি করতো, ভালো একটা পোস্টে উনিও চাকরি করতো। তো ওই লোকটা এসে আমারে বলতেছে যে আপা, আপনারে আমি কিছু টাকার ব্যবস্থা করে দেব, ওই যে আপনার সঙ্গে এই ব্যবহার করছে, তো আপনি আমি জজ সাহেবের কাছে যাই, আপনারে নিয়ে বিচার দেবো ওর বিরুদ্ধে, আপনি বলবেন। উনি কে ছিল? উনি কি উকিল ছিল? না না, উনি উকিল ছিল না, উনি ব্যাংকে চাকরি করতো। আর এই যে লোক, এ হলো পিসকার ছিল। পেশকার ছিল? হ্যাঁ। দাড়িওয়ালা ভদ্র? হ্যাঁ 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 পেশকার হ্যাঁ ছিল। হ্যাঁ, পেশকার ছিল না, তখন পেশকার ছিল না, তখন মনে হয় ক্যাশিয়ার ছিল, পরে প্রমোশনে পেশকার হয়েছে, আচ্ছা। তখন ক্যাশিয়ার ছিল জজ কোর্টের। হুম। তারপরে আমারে বলতেছে উনি যে আপনি হচ্ছে যাইয়ে আমার সঙ্গে জজ কোর্টে যাবেন, যাইয়ে জজের সামনে এরকম বলবেন যে উনি আপনার সঙ্গে এই এই করছে। কিন্তু আমি আমার মারে যেয়ে বলছি কথাগুলো, যে মা আমি আমি সামলাতে পারিনি, যে আমার স্বামী যদি আজকে ভালো হতো তাহলে তো আর আমি ওই ঘরে কাজ করতে যাইতাম না, এই ঘটনার জন্ম হতো। আর এই ঘটনারও জন্ম হতো না। আমি খুব কান্না করতেছি ঘরে যাইয়ে, আমার মার সামনে আমার মারে বলছি সবকিছু। পরে যখন ওই লোকটা এই প্রস্তাব দিয়েছে যে আপনি জজ কোর্টে যাই এই কথা বলবেন, তো আমার লজ্জা লাগছে যে না, আমার নিজের কথা আমি কিভাবে যাই এরকম বলবো জজ কোর্টে, জজের সামনে। কয়েক আপনাদের নগদ 50,000 টাকা এখন দেব, আর 1 মাস পরে আরো 1 লাখ টাকা দেব, আপনি যাইয়ে আপনার কিচ্ছু বলা লাগবে না, শুধু আমি যা যা বলে আসবো, আপনি শুধু জজের সামনে যেয়ে বলবেন যে স্যার, ইমাম ভাই যে কথাগুলো বলছে সব সত্যি, শুধু এতটুক কথা আপনি বলেন। তারপরে আমি বলছি তাহলে আপনি কি বলবেন? আমি বলবো আপনার পেটে বাচ্চা, আপনারে উনি এরকম এরকম খারাপ। আমি বলছি কি না না, এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না। উনি এত ক্ষেপ ছিল কেন? উনি খেপছিল, উনি নাকি আমারে পছন্দ করতো। উনিও পছন্দ করতেন? হ্যাঁ, উনিও পছন্দ করতো, কিন্তু এই কথাটা উনি কোনোদিন বাস্ট করে নাই, এই লোকটা বলার পরে হলো উনি বাস্ট করছে। আচ্ছা। তারপরে ওই লোকটারও কিভাবে পছন্দ করে আমার আমি বুঝি না। সে আমার বাপের বয়সী, তার আমার চেয়েও বড় ছেলে মেয়ে আছে, জামাই নাতি পুতা সব আছে, তারপরে সে এইগুলো কিভাবে ভাবে আমি বুঝি না। তারপর আমি অনেক শ্রদ্ধা করতাম লোকটারে, আমার বাবার হিসাবে দেখতাম এরকম। তারপরে জজ কোর্টে যে এই কথা বলতে বললো, আমার এরকম টাকা নিয়ে এসে ঘুষ দেবে এসে, আমি বলছি কি না, আমি তো এত লোভী না ভাই, আর আমি টাকার জন্য মিথ্যে কথা বলতে পারবো না। ওই লোকটা তো আসলে আমার সঙ্গে আর কিছুই করে নেই, জাস্ট আপনি যেটুকু দেখছেন আমার একটু ধরছে, এই এতটুকুই, এর বেশি কিছু না। আমি কিভাবে এত বড় মিথ্যে কথা বলবো, আমি পারবো না এটা। এই কথা বলার পরে কয় আপনি চেষ্টা করে দেখেন, এখনো সময় আছে, আপনারে আমরা ওর সাথে বিয়ে দিয়ে দেব। আমি বলছি না, আমি তো ওর সাথে বিয়ে করব না, তো আপনি কি বিয়ে দেবেন? তারপরে অনেকবার উনি বলছিল জজ কোর্টে যায় ওর সম্মান টম্মান নষ্ট করার জন্য। আমি বলছি কি না, আমি যাব না, এত বড় মিথ্যে কথা আমি বলবো না। আর আমার মাও নিষেধ করলো, আমার মা বললো কি না, ছেলেটা নামাজ কালাম পড়ে, তারপরে যেভাবে তোর হাত পা ধরে মাপ চাইছে, একটা মানুষ মাপ চাওয়ার পরে আর কিছু থাকতে পারে না, তুই ওরে ক্ষমা করে দে, আর তোর ওইখানে কাজ করা লাগবে না। এই কথা বললো। আর তুই আমার ছোট ভাইয়ের কথা বললো যে তুই ওর ঘরে করতেছিস, ওইখানেই কর। তারপরে ঠিক আছে, ওইখানে কাজ বন্ধ, আর যাইনি এরপরের থেকে। আর এই ঘরে কাজ করতেছি, আমার ভাইয়ের ঘরে। তারপরে আমার ওই যে জিনিসটা আমি উনারে অনেকবার বলছিলাম, ওই ব্যাংকার ভাইটারে, যে ভাই দেখেন, আপনার হাতে পায়ে ধরি আপনি এই কথাগুলো আমার আর কারোর কাছে বলেন না, যা হবার তা তো হয়েছে, আমি তো আপনাদের এখানে কাজ ছাড়িয়ে চলেই যাচ্ছি, তাহলে তো ওর সঙ্গে আমি তো আর জীবন আপনার ঘরের দরজায়ও আসবো না, তাহলে তো আর আমারে কিছু বলতে পারবে না, তো কিন্তু থাকে এই জিনিসটা চাপা থাক, এটা বলার দরকার নেই, আমার ছেলে মেয়েরা এখন বড় হয়েছে। তারপরে উনি কিন্তু আমার সেই কথাটা শোনে নেই, উনি যাইয়ে আমার ভাই ভাবি
মানে বাড়ির যত লোক ছিল সবার কাছে উনি এই কথাটা বলে দিছে। ওহো। ভাইয়া বিশ্বাস করেন যে আমার তো এখানে কোনো দোষ ছিল না, তাই না? তো আমি ওইখানের কাজটা তো ছাড়িয়েই দিয়ে আসলাম। আমার শেষ আশ্রয় আমার ভাইয়ের ঘর। আমার ভাইও আমার ওই সময় বের করে দিল, বের করে দিছে। একবার একটু জানতে চাই নাই যে আমার কতটা দোষ আর আমি কত অসহায়। আমার যদি ওই মুহূর্তে বের করে দেয়, আমি 2টা বাচ্চা নিয়ে কোথায় যাব, কি খাবো, ওদেরকে কি খাওয়াবো, এটা চিন্তা করে নেই। আমার যখন ঘরেতে বের করে দেয় তখন আমার কাছে 10টা টাকা ছিল। আপনার হাজবেন্ড তখনও কিছু করে নাই? না, তখনও কিচ্ছু করতো না। তারপর ওই 10টা টাকা আমি কি করব, 2টা বাচ্চারে 2 পাশে নিয়ে মাঝখানে আমি শুয়ে ওদের জড়ায় ধরে বুকের ভিতরে এত জোরে চিৎকার করে কাঁদছি আর শুধু আল্লাহরে বলছি, আল্লাহ সারা জীবন সৎভাবে থাকলাম, সততা নিয়ে চলছি। মানুষ মেসে কাজ করে ভাত ফেলাই দেয় আর আমার 2টা বাচ্চারে আমি 3 বেলা খাওয়াইতেও পারি নাই। এই আমার সততার পুরস্কার। এরকম খুব দুঃখজনক। তারপরে ওই 10টা টাকা দিয়ে 5 টাকা দামের পাউরুটি পাওয়া যেত। তখন ভাবছি 2টা পাউরুটি একসঙ্গে কিনলে তো 5 টাকা শেষ হয়ে গেলে আর 5 টাকা দিয়ে কি কর। তারপরে একটা পাউরুটি কিনে ওকে 2 ভাই বোনকে খাওয়াইছি রাত্রে। সকালবেলা কি করব, ওই 5 টাকা ছিল, ওই 5 টাকাও শেষ, সকালে খাওয়াইছি, আর কিছু নাই। তারপরে ওই বাড়িয়ে ঘরে একবেলা চাইছি, দেখি আমার ছেলে মেয়ে 2টি ক্ষুধায় মরে যাচ্ছে, ওদের দিকে আমি তাকাতে পারি না, নিজের পেটেও তো ক্ষুধা, কি করবো? মানে তখন আমি কোনো উপায় পাই না, আমি কি করবো এখন? ওই লোকটার কি হইলো? হ্যাঁ, ওই লোকটা তখন ওই রকমই আছে। তারপরে যখন এরকম, তখন ওই বাড়িয়ালির কাছে আমি যাই, রাত্রিবেলা কাঁদছি অনেক, আপা আমি এখন কি করব, আমার ভাই তো আমার বাইরে করে দিচ্ছে, ঘৃণায় আমার মুখই দেখবে না। কয় কি, যখন বদনাম শোনার দিন ছিল বিয়ের আগে বা বিয়ের পরে, তখন জীবনে কোনোদিন কিছু শুনি নেই। আর এখন এই বয়সে 2টে ছেলে মেয়ে, ছেলে ক্লাস 7-এ পড়ে, এখন এই কি কথা, মানে এই ওরা সহ্য করতে পারিনি। তোরা আগে করিস নাই কেন? আগে কত তোরে আমরা বলছি যে বিয়ে দেবো, তুই কখনো রাজি হইস নি, আর এখন এই বয়সে এইরকম ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন এগুলো কি শুনলাম? এই হলো ওর ঘৃণা আমার ভাইয়ের। আমার ভাইও খুব নামাজ কালাম করে, এগুলোও পছন্দ করে না। তারপরে বের করে কি যাওয়ার, এখন আমি বাড়িয়ালির সঙ্গে যে আলাপ করলাম, যাবা আমি কি করবো? আপনার হাজবেন্ডের পাশে ছিলেন না আপনি? হ্যাঁ। তাহলে ভাই কেন বের করে দিবে? হাজবেন্ড বের করে দিয়েছে, মানে ঘরের থেকে বের করে না, আমার ভাইয়ের ঘরের থেকে। আমি যে কাজ করি ওর ঘরে, ও কাজের থেকে বের করে দিল। আচ্ছা, তো এখন আমি তো ওকে আপন ভাই ছিল? হ্যাঁ, আমার আপন ছোট ভাই। আপন ছোট ভাইয়ের ঘরে আপনি কাজ করতেন, হ্যাঁ। ওইখান থেকে ও টাকা দিত? হ্যাঁ হ্যাঁ, ওই দোকানটা আবার আমার গয়না বিক্রি করে দিয়া যাই হোক, দিয়ে তারপর দিছিলাম। তারপরে তো ওই ভাইয়ের আমি এখন আমি ঘর ভাড়া দেবো কি দিয়ে? আমি তো বাইরে ঘরে কাজ করি, টাকা দেয়, আমি টাকা বেতন পাই, আমার ছেলে মেয়ের লেখাপড়ার খরচ দেই, ঘর ভাড়া দেই, খাই ওর ঘরে। তো আর ওই যে কাজটা, ওটা তো ওই গ্যাঞ্জামের পরে আমি এমনিতেই নিজের থেকে শাড়ি দিয়ে চলে আসলাম, যে ভাই যা দেবে ওতেই চলবে। তারপরে আমি এই জায়গায় অসৎ ভাবে এই জায়গা থাকবো না, এই অসৎ লোকের কাছে, এরকম ভাবে চলে আসলাম। পরে ওই বাড়িয়ালি বললো ওই লোকটারে, এই পিসকারে, যে আপনি দেখেন তো কি একটা কাজ করলেন, আর আজ আপনার জন্য এখন ও বলতেছে যে ওর বাচ্চাদের নিয়ে ও মারা যাবে, ওর তো কোনো উপায় নাই। আর এই গোপালগঞ্জ শহরে আমাদের সবাই চেনে, আমি তো বাইরে যেয়ে কোনো কাজ করতে পারবো না। আর বাইরে কি কাজ করব? আমি লেখাপড়া জানি না, এসএসসিও পাশ করি নেই। এসএসসি পরীক্ষা দিতে চাইছিলাম, কিন্তু ওই লোকটা আমার দিতে দেয়নি। সবাই বুদ্ধি দিত যে স্কুলে পাঠালি চলে যাবে, এই সেই, এই জন্য লেখাপড়া করে। হ্যাঁ। তারপরে ওই ওনারা যখন এসব বললো, তখন উনি বললো কি, জাপা ঠিক আছে, আমার জন্য যখন ওর এত বড় ক্ষতি হয়েছে, ওর কাজ নাই, ছেলে মেয়ে নিয়ে এরকম না খেয়ে মরে যাচ্ছে, তাহলে
আপনি এক কাজ করেন, আমি ওরে বিয়ে করব, দেখেন এখন ও রাজি হয় নাকি। এখন তোর কোনো উপায় নেই, এখন তো রাজি হওয়াই উচিত। তারপরে ওই বাড়ি এলে এসে আমার অনেক বোঝাচ্ছে, অনেক, যে দেখ ওই ছেলেটারে আমি চিনি, ও অনেক ভালো। তাই বলছি ভালো, তাই ও আমার সঙ্গে এরকম করলো, ওর তো বউ ছেলে মেয়ে আছে, ও কেমন ভালো, তাহলে আবার বিয়ে করতে চাই, কি ভালো আপনার কাছে? কয় কি না, ওর বউর হলো প্যারালাইজড, এক সাইড প্যারালাইজড না, জাস্ট ও অসুস্থ ছিল, ডাক্তারের কাছে এনেছে, ডাক্তার নাকি কি ভুল ট্রিটমেন্ট করে এরকম বিছনায় পড়া। তো তো ছেলেটা অনেক ভালো, আর আমি দেখছি খুব ভালো, সত্য কথা বলে, নামাজ কালাম করে, এইটুক দেখছি আর কি। বাড়ি কি আছে না আছে তা তো আর জানি না। তারপরে এইসব বলার পরে বাড়ি এলে এরকম বোঝাচ্ছে, আমি একবার এক মনে করে ঠিক আছে রাজি হয়ে যাই। এখন কি করবো তাহলে, ছেলে মেয়ে নিয়ে কি মরে যাব? আর ছেলে 7-এ পড়ে ওর, আর ছেলেটা ক্লাস 5-এ ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছে। মেয়েটা এত ভালো ছাত্রী, আমার ছেলে এবং মেয়ে দুইটাই ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ওদের এক রোল ছিল, কখনোই ক্লাসে দ্বিতীয় হয়নি। এত ভালো ছাত্র আর এত সুন্দর চেহারা আমার বাচ্চা দুইটার, যে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। দুইটা ছেলে মেয়েরই এত সুন্দর দেখতে, এত সুন্দর মেধা। তা আমি কিভাবে এখন ওদের লেখাপড়া চালাবো, আমি কি করবো? আমি দিশাহারা হয়ে গেছি, কোনো উপায় নাই। একটা মেয়ে অসহায় হইলে যা হয় আর কি। জি, স্বাভাবিক। তারপরে এখন আমি বলছি কি যে ঠিক আছে, আমার বোন, আমার ওই আপা বলতেছে যে দেখ, ও আর যাই হোক বেঈমান না, ও যাই করুক কিন্তু তোরে কোনোদিনও ফেলবে না, তোরে ও রাখবে। আর তোরা ছেলে মেয়ে বড় হচ্ছে, এখন কিভাবে চলবি তুই? আর তোর ভাইও তো তোরে বের করে দিল, আর তো কেউ কোনো সাহায্য সহানুভূতি করে না। তাহলে হাজবেন্ড কোথায় তখন? হাজব্যান্ড সাথেই, হাজব্যান্ড তো কি হাজব্যান্ড, ও সকালবেলা যাবে, রাত 12টার সময় ঘরে, আসলে আসলো, না আসলে নাই। আইসে একটু খাইছো নাকি খাও নেই, কোনোদিন জিজ্ঞেসও করে নেই ছেলে মেয়েরে। ও আইসেই ওর নিশা নিয়ে ব্যস্ত। কি দিয়ে নেশা করতো? গাঁজা খাইতো, গাঁজা। এগুলোর কোনো ভ্রুক্ষেপ নাই তার? না না, এগুলো কোনো ভ্রুক্ষেপ নেই। এগুলো ভ্রুক্ষেপ থাকলে কি আমার জীবন আজকে এই পর্যায়ে আসে? তারপরে কি হলো, কি করলেন? তারপরে এরকম করে করে একবার মনে মনে ভাবি যে রাজি হয়ে যাই, আবার ভাবি কি না, কিভাবে সম্ভব, আমার ছেলে মেয়ে কি ভাববে, আমার আত্মীয় স্বজন কি ভাববে, আমার ফ্যামিলিতে কারো কোনো মেয়ের 2 বিয়ে নাই, আমি কি করব? আর এদের নিজের অভাব, না খাওয়ার যন্ত্রণা, ছেলে মেয়ের মুখের দিকে আর তাকাতে পারি না। আমার ছেলে যেদিন বৃত্তি পরীক্ষা দিতে গেছে ভাইয়া, একদিনে 2টা পরীক্ষা হয়েছে। আমার ছেলে যখন 5টার সময় পরীক্ষা শেষ হয়েছে, রাস্তার পর ঘুরে পড়ে গেছে ক্ষুধার যন্ত্রণায়? ক্ষুধার যন্ত্রণায়। সকালবেলা 1 গ্লাস পানি শুধু জড়ছে, খাওয়াই দিছি, কটা ভাত খাওয়াই দিতে পারিনি। এই ছেলে মেয়ে নিয়ে এখন আমি কি করব? কোনো তারপর? উপায় না দেখে তারপরে আমি এক পর্যায়ে রাজি হয়ে গেলাম। তারপরে আমি বললাম কি আপা, আমি কেন জানি বিশ্বাস হয় না আমার, যে ছেলে মানুষ তো, আমার কেন জানি বিশ্বাস হতে চায় না। তারপরে ওই কথা আবার ওর কাছে ওই আপা বলছে ফোনে, ওনার আবার ফোন ছিল, আমার ফোন ছিল না। তো বলছে, বলার পরে কয় ঠিক আছে, কিভাবে বললে বিশ্বাস করবে? আপা আমি আপনার বাসায় আসতেছি। আপার বাসায়, আপার ঘরে আইসে রাত 2টা বাজে, আর ওই আপা আমারে আইসে ডাকতে, আইসে আমারে ডাকি নিয়ে গেছে। আমি গেছি, যাই দেখি উনি ওনার ঘরের ভিতরে বসা। তারপরে আমারে দেখি উনি দৌড়ে যেয়ে অজু করে আইসে বাথরুমেতে, অজু করে এসে কোরআন শরীফ বুকের ভিতরে নিয়ে বলতিছে যে আমি তোমারে অনেক পছন্দ করি, আমি কোনো লাভে, কোনো লোভে, কোনো স্বার্থের জন্য না, তোমার মতো একটা ভালো মেয়ে আমি দেখছি এত কয় মাস যাবত, তোমার অনেক সুনাম, আজ 13 বছর তুমি এক জায়গায় কাজ করো, তোমার অনেক সুনাম শুনছি আমি, তো আমি এত একটা ভালো মেয়ের জীবন এরকম নষ্ট হয়ে যাক এটা আমি চাই না। তো আমি কোনো চাহিদা নাই আমার, আমি শুধু তোমারে বিয়ে করব, আর তোমারে আমি টাকা দেবো, তুমি তাই দিয়ে ছেলে মেয়ে মানুষ করবা, তুমি খাবা, তোমার করা লাগবে না, কাজ করা লাগবে না। এই কথা বললো কোরআন শরীফ ছুঁয়ে ওই আপার সামনে, যে আমি কখনো ওরে ফেলবো না, সারা জীবন ওর সঙ্গে থাকবো, এরকম মেলা কিছু বললো। বলার পরে ওই দিন আমার মনটা একটু চলে যাচ্ছে নিজের কাছ থেকে, তা নিয়েও কোনো চিন্তা নেই? কোনো সুখ দুঃখ নাই, যাই যাক, থাকে থাক, ইচ্ছে কোনো ব্যাপার না। তারপরে ডিভোর্স দেওয়ার পরে আমারে বললো যে ঠিক আছে, তাহলে এখন তো আর বিয়ে করা যাচ্ছে না, 3 মাস 13 দিন হবে। তারপরে তখন আমি চলে গেলাম আমার বোনের বাসায়। বোনের বাসায় যে 3 মাস থাকলাম, 4 মাস থাকলাম। 4 মাস পরে আসার পরে বিয়ে হলো ওর সঙ্গে। বিয়ে হওয়ার পরে আমি 6 বছর, এই বিয়ে হওয়ার পরেই আমারে আবার বললো কি যে, আমি বললাম যে না, আমার ছেলে মেয়েরে ওর কামাই দিয়ে আমি মানুষ করব কেন, আমার এসে বিয়ে করছে, আমার দায়িত্ব সে নিতে পারে, কিন্তু তাই বলে তো আমার ছেলে মেয়ে না। তারপরে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় এসে একটা
একটা ছোটখাটো একটা চাকরি নিছি। যাই হোক, সে মালিকটা ম্যাডাম খুবই ভালো মানুষ ছিল, আমাকে অনেক সাহায্য করছে। তার সাহায্যে আমার ছেলে এসএসসি ফার্স্ট ডিভিশনে মানে পাশ এ করে। প্লাসে, হ্যাঁ প্লাস পেয়ে পাশ করে। তারপরে এই ঢাকা কলেজে তারে ভর্তি করি। মাশাআল্লাহ। এখান থেকে ইন্টার পাস করলো, অনার্সে ভর্তি করলাম এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তারপর ওই লোকটা আমাকে মানে ভাইয়া আপনি ভাবতেও পারবেন না যে একটা মানুষ অভিনয় কতদিন করতে পারে। 13 বছর আমার সঙ্গে সংসার করছে, 13 বছর, 1-2 দিন না। এ ভদ্রলোক। হ্যাঁ, এই 13 বছরের ভিতরে আমি একদিনও, আমি না শুধু, আমার ফ্যামিলিতে তো অনেক শিক্ষিত মানুষও আছে, অনেক ভালো মানুষও আছে, অনেক বয়স্ক মানুষ আছে, সবাই তো জানতো, আমার ফ্যামিলির আস্তে আস্তে সবাই জেনে গেছিল বিষয়টা। তো কেউই কোনোদিন বুঝতে পারেনি, সবাই বলতো যে না ওর মতো মানুষ হয় না, ও যে কাজ করছে এটা মানে একেবারে স্বয়ং আল্লাহর সন্তুষ্টির কাজ করে ফেলছে, মানে খুব বড় কিছু করে ফেলছে। তারপরে এরকম ভালোবাসতো আমারে যা আমি কোনোদিন কোনো ছবিতে, সিনেমায়, গল্প উপন্যাসেও পড়িনি যে মানুষ এতটা ভালোবাসতে পারে, যে এত ভালোবাসতো আর এইরকম খেয়াল করতো আমার। তো আমি চাকরি করে আমার ছেলে মেয়ের খরচ দিতাম আর ও আমার সম্পূর্ণ করতেন আপনি? খরচ। আমি এখানে একটা অফিসের পিয়ন পোস্টে আমাকে আমি ছেলে মেয়ে বলতে আপনার ছেলে মেয়ে কয়জন ছিল? 2টা, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটাকে কি করলেন? ছেলেটা বড়, মেয়েটা ছোট। মেয়েটারে আমার বোনের বাসায় রাখছিলাম। আচ্ছা। আমার বোন তখন সিলেট চাকরি করতো, আমার দুলাভাই ব্যাংকে চাকরি করে, ওই সিলেটে ছিল, আমার বোনের বাসায় রাখি। আপনি অভিনয় কেন বলতেছেন এই মাত্র সেকেন্ড যাকে বিয়ে করবেন? কি হয়েছে? না মানে বুঝতেই পারিনি কখনো যে সে আমার সঙ্গে অভিনয় করতেছে। আমি ভাবতাম যে সব সত্যি, সবাই ভাবতো, শুধু আমি একা না। 13 বছর সংসার করার পরে 2019 সালে এসে আমরা একদিন বেড়াইতে গেছি আমার মামার বাসায় নপাড়া। বেড়াতে যাওয়ার পরে আসার পরের থেকেই আমার একদিন ফোন দিয়ে বলতেছে আমার সংসারের সবাই এই সত্য জিনিসটা জানি গেছে, তোমার সঙ্গে আমার আর থাকা হবে না। তোমারে আল্লাহকে সাক্ষী রেখে তোমারে বিয়ে করছিলাম, আর আল্লাহকে সাক্ষী রেখেই তোমাকে বাদ দিয়ে দিলাম। এক কথাতেই? এক কথাতেই। কত বছর সংসার করার পরে? 13 বছর। তারপরে তো এইভাবে বাদ দিয়ে দিল। এরপরে আজ 4 বছর হয়ে গেছে, একটা ফোনও কোনোদিনও আর করে নেই, আর আমিও আর কোনো বাড়াবাড়ি করি নেই এটা নিয়ে। তারপরে আমার যে কাবিনটা দিছিল, 10 লাখ টাকা কাবিন করছিল, কাবিনের কফিটা ওই এনে দিছিল। পরে আমি ওই কাবিনের কফিটা নিয়ে, আমার কেউ বুদ্ধি দিয়েছে যে আপনি এভাবে হবে কেন, এটা করবেন কিসের জন্য, আপনি যে কেস করেন, এই করেন সেই করেন। তো আমারও খুব খারাপ লাগতো, অনেক খারাপ লাগতো যে আমি কি করব। তারপরে একদিন গেছি একটা ইসের কাছে, যে যারা রেজিস্ট্রি করে না, ওনার কাছে গেছি। উনি কাবিনটা দেখে বলতেছে এটা দি ভুয়া, কাবিনটা ছিল ভুয়া। তারপরে যাই হোক, তখন আবার ছেলে একটা কাজে ঢুকলো। যে কি কাজে? আপনি আমাকে জাস্ট একটা জিনিস একটু বলেন, আমি গল্পের শেষের দিকে চলে আসছি। আপনার ছেলেটা এখন কি করে? ছেলেটা এখন ওই যে লোড আর বিকাশ আছে, লোড বিকাশ এগুলোর একটা দোকান ছিল ওর। তো ভালোই ইনকাম করতো, আমরা ভালোই চলছি, মোটামুটি ভাবে চলছি ভালোই। কিন্তু আর এক বিশ্বাসঘাতকরে এরকম বিশ্বাস করে আমার ছেলে তার নিজের ভাইয়ের মতো বিশ্বাস করতো। ওই বিশ্বাসঘাতক সমস্ত টাকা পয়সা, ইভেন এর ভিতরে আমার মেয়ের 2 লাখ টাকা আছে, আমার মেয়ের 2 লাখ, আর আমার সব মেরে ছেলের, দিছে? হ্যাঁ। আপনার ছেলে বিয়ে শাদী করেছে? হ্যাঁ, বিয়ে করছে, একটা বাচ্চাও আছে। আপনার চলে কিভাবে এখন? আমার এখন চলে না, এখন তো আর চলবে কিভাবে? এখন আমার ছেলে পুরো মানসিক রোগী হয়ে গেছে, এখন আর আমার চলে না। ওই শোকে এখন আমি ওর পাশে এখানে যদি দাপাই মরেও যাই, আমি ফিরে ওর একটু তাকাইয়ে দেখে না। আর ওর জন্য এখন আমার মেয়ের আর এরকম অশান্তি। আমার মেয়ের বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, 2টা বাচ্চা মেয়ের। 2014 সালে আমার মেয়ের বিয়ে হয়েছে, না 13 সালে জানি, 14 সালে আমার স্বামী মারা গেছে, ওই যে আগের স্বামী। আপনি গল্পটা কেন বললেন আজকে রেডিওতে? আমি কি করব ভাই, আমি কিচ্ছু বুঝি না যে আমি কি করব এখন, আমি কিভাবে বাঁচবো। আমি নিজেও অনেক অসুস্থ, আমি যদি একটু সুস্থ থাকতাম তাহলে আমি একটা কাজ কাম করেও খাইতে পারতাম। এখনো আমার কাজ করা, আমি এমন না যে কাজ পারি না, বা আমার প্রচন্ড কোমরে ব্যথা। আমি আজকে সকাল 8টার সময় গাড়িতে উঠছি, আর এখন পর্যন্ত এরকম বসে আছে। আপনাদের এখানে আসছি না, আপনি জাস্ট আমাকে একটা জিনিস বলেন, সেটা বুঝতে পারছি আপনি অত্যন্ত অসহায় অবস্থায় আছেন, কিন্তু আপনার এই গল্পটা শুনে মানুষ কি শিখবে? গল্পটা শুনে মানুষ একটা জিনিস শিখবে, আর একটা সমাধান আমাকে দেবে। এই হলো 2টা জিনিস। আপনিও আমাকে একটা সমাধান দেবেন
যে আমি তো জীবনে আসলে যা করছি তা তো করছি, যা সত্যি তাই বললাম। আরো তো অনেক ঘটনা আছে এর ভিতরেও, যাই হোক সেটা সময় আমিও জানি আপনার অনেক ঘটনা আছে, সেটা সংক্ষেপে তোলা সম্ভব বলা নয়। হলো না। হ্যাঁ, তো এই মুহূর্তে এখন আমার ছেলের যে পরিস্থিতি, আমার বউর বেটার বউটা আমার কাছে ছিল, ছেলেটা আমারে নাটা বলে বউডারে পাঠাই দিছে, আমার সঙ্গে কথা বলে না। আমি এর ঘরের তো একটু বাদ, ওর ঘরের তো একটু বাদ, আমি মা, আমি খাইছি, আমি কি মানে ও এরকম কেন হয়ে গেল আমি বুঝলাম না কিছু, এরকম হয়ে গেছে এখন। আর আমি আমি শুধু আপনার কাছে এই একটা কারণেই আসছি যে আমি দেখছি আপনি আপডেট ভিডিওগুলো করেন, তখন আপনার চোখে পানি, অনেক দিন আপনার আমি কাঁদতে দেখছি। আমি ভাবলাম যে অন্যের দুঃখ যার চোখে পানি আসে সে অবশ্যই আমাকে কোনো খারাপ বুদ্ধি দেবে না। আমি আপনাকে কয়েকটা কথা বলি, এটা হচ্ছে যে বুদ্ধি দেওয়ার মতো কিছু নাই। আমি আপনার গল্পটা শুনে, আমি তো আপনার গল্পের একদম ইন ডিটেল বিস্তারিত জানি না, 1 ঘন্টা 1.5 ঘন্টা শুনলাম, আপনার কষ্টটা আমি অনুভব করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তবে এটা ঠিক যে আপনি এই মানে আপনার বিয়ে হয়েছে 13 বছর বয়সে, জি 13 বছর বয়স থেকে এখন 50 বছর বয়স আপনি যেটা হ্যাঁ। বলছিলেন, তার মানে এই 37 বছর বয়সে 37 বছর ধরেই আপনি যুদ্ধ করে চলেছেন, হ্যাঁ। তাই না? তো 37 বছর ধরে যদি আপনি যুদ্ধ করে যদি হার না মানা মানুষ হয়ে থাকতে পারেন, তাহলে আল্লাহর উপর তো কখনো বিশ্বাস ছাড়েন নাই, ছাড়ছেন? তো আল্লাহর উপর বিশ্বাস না ছেড়ে থাকলে তাহলে আপনি নিশ্চয়ই একদিন না একদিন, আমি মনে করি, যেহেতু আমিও একজন বিলিভার, একদিন না একদিন ধর্মীয়ভাবে যদি চিন্তা করি, একদিন না একদিন আপনার সুখ হবে, এটা হচ্ছে বিষয়। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই একটা ছেলের, আপনার ছেলেকে যদি আমি ব্যাখ্যা করি, মানে আমি নিজেও তো সংসার টানি, বা আমার নিজেদেরও বাংলাদেশের যেটা হয়, ছেলে মেয়েরা তো পরিবারটাকেই দেখে। তো একটা ছেলের যখন ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায়, তখন আসলে তার দুনিয়াবে অন্যদিকে কোনো খেয়াল থাকে না। হ্যাঁ, তো ওর যেটা যতদিন হয়েছে, ইনকাম ছিল ততদিন ভালোই ব্যবহার করতো আমার সঙ্গে। কারণ ওর মাথায় হয়তো বা ব্যালেন্স নাই, যদি আপনার কথা ঠিক থাকে। তো সেই জায়গা থেকে আমি যেটা মনে করি যে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আর আজকের এই গল্পটা শুনে প্রিয় দর্শক এবং শ্রোতা যারা শুনতেছেন, তাদের কাছে শুধু একটা কথাই বলবো, যে আপনি যখন প্রচন্ড দুঃখে থাকেন, কষ্টে থাকেন, তখন মনে করবেন যে আপনার থেকে অনেক কষ্টে, অনেক অনেক দুঃখে কিছু কিছু মানুষ থাকে, যাদের কাছে বা যাদের দুঃখের কাছে হয়তো আপনার দুঃখটা কিছুই না। সুতরাং কোনোভাবেই হাহুতাশ করা যাবে না জীবনে, যে যখন কষ্টে আছেন, খারাপ অবস্থায় আছেন, যে সৃষ্টিকর্তা আপনাকে কিছুই দেয়নি, সৃষ্টিকর্তা আপনার সাথে অবিচার করেছেন, এই জাতীয় চিন্তা ভাবনা কখনোই মনের মধ্যে আনা যাবে না। এবং আপনি যে আজকে গল্পটা বললেন, আপনিও বিশ্বাস সেটাই করবেন যে আপনার থেকেও হয়তোবা অনেক কষ্টে অনেক মানুষ আছে। হ্যাঁ, রাস্তাঘাটে কিছু মানুষ পড়ে থাকে, দেখেছেন কখনো? হ্যাঁ দেখছি, যে মানুষগুলোর সেন্স থাকে না, এই জন্য আমি সব ডাস্টবিনের ময়লা তুলে খায়, হ্যাঁ, দেখেছেন? আল্লাহ তো আমার 4টা হাত পা দিছে, হ্যাঁ, এটা আমি সবসময় শুকরিয়া করি আল্লাহর কাছে। কিন্তু আমি যদি একটু সুস্থ থাকতাম। আমি আপনার জন্য যেটা করতে পারি, মন থেকে দোয়া করি আল্লাহর কাছে, হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কিছু। আর দ্বিতীয় কথা হচ্ছে যে শুকরিয়া আদায়ের কখনোই বন্ধ করা উচিত না, কারণ আল্লাহ আপনাকে এর চাইতে খারাপ অবস্থায় নিতে পারেন। সুতরাং এতটুকুতেই আপনি শুকরিয়া আদায় করেন, এই হচ্ছে বিষয়। আর একটা কথা হচ্ছে যে সব ধর্মে এটা বলে যে বিশ্বাস হারানো পাপ। আপনি যদি সৃষ্টিকর্তার উপর থেকে বিশ্বাস সরিয়ে ফেলেন যে না, আমার দ্বারা না না কিছুই তা তো হবে না, সম্ভবই না। তাহলে আপনার আর কোনো গতি নাই, মানে সেই